এসেছো ভাই? হ্যাঁ, কি খবর? তুমি বলো, আসল খবর তো তোমার কাছে। আমি ওই ড্রাগসের লোকের কথাই জানতাম। নাটক কম করো ভাই। আয়শার বাড়িতে কি করছিলে তুমি? সেখানে তেমন কিছু করছিলাম না। চলো ভেতরে গিয়ে বলি। তুমি বাবার কাছে লুকিয়েছো? এই কাজ কিন্তু তোমাদের কারণ না। কেন, আয়শা কি আমাদের বোন হয় না? বাবা তোমার জন্য ওয়েট করছেন। আমি ফিরেই তোমাদের সব খুলে বলছি। কি খবর মিস্টার মুস্তফা? তোমার একবারও বুক কাঁপলো না আমার বাবাকে মিথ্যা বলতে? এই ব্যাপারটা আমার চেয়ে আপনি ভালো পারেন। যদি দেখি তোমাদের মাঝে কিছু চলছে তাহলে তোমাকে মেরে ফেলবো। স্বপ্ন দেখতে থাকুন। দেখেছো কেমন সাধুর ভান করে নাটক করে চলে গেল। এসো, বসো। তোমাকে প্রথমবার দেখে আমি কি ভেবেছিলাম জানো? ভেবেছিলাম তোমার মাঝে বিশেষ কিছু আছে, ভালো কিছু, যেটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি। তোমায় ভরসা করেছি, তোমায় সুযোগ দিয়েছি, কিন্তু তোমায় সতর্কও করেছিলাম। মনে আছে? বলেছিলাম খবরদার ভুল করো না। সত্যি বলতে আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বলছি আমি, তুমি কানকাটা আদনানের খুনের ব্যাপারে পুলিশের সন্দেহ থেকে বাঁচলে কিভাবে? কে সাহায্য করেছে? আমার এক বান্ধবী সাক্ষ্য দিয়েছে, জানিয়েছিলাম আগে। তোমার বান্ধবীটিকে মিথ্যে বলার চেষ্টা করবে না। মিস আয়েশা, আপনার মেয়ে। এত রাতের বেলায় তুমি আমার মেয়ে আয়েশার বাসায় ঠিক কি করতে গিয়েছিলে মোস্তফা? কি হলো, শুনতে পাওনি বাবা তোমার কাছে কি জানতে চেয়েছে? কি করছিলে সেখানে? হ্যাঁ, তোমাদের মাঝে যা চলছে তা লুকানোর চেষ্টা করছো? এত বড় সাহস, তুমি আমাদের সম্মান নিয়ে খেলছো? এমন কিছুই হচ্ছে না। তাহলে ঠিক কি হয়েছে? তুমি সেখানে কেন ছিলে? কেন আমার কাছ থেকে পুরো ব্যাপারটা গোপন রাখলে? শোনো, এক্ষুনি যদি তুমি এর যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারো তাহলে এর ফল ভালো হবে না মোস্তফা। আমার দোষ, আমি ওকে ডেকেছিলাম। এর মানে কি? বললাম আমি ওকে ডেকে এনেছি। হঠাৎ তুমি এত রাতে মুস্তফাকে কেন ফোন করেছিলে আয়েশা? কারণ আমি সেই রাতে বাইরের একটা কাজ সেরে ফিরছিলাম। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় আর রাতে সার্ভিসিংও বন্ধ ছিল। আর তখন আমরা সবাই থাকতেও তোমার মাথায় মুস্তফার কথাই আসলো? আসলে সেই রাতে ব্যাপারটা এভাবে ঘটেনি। আমাকে সেমা ফোন করেছিল। সেমা, যখন আমি রাস্তায় এসব নিয়ে ব্যস্ত ছিলাম হঠাৎ সেমা আমাকে ফোন করেছিল। আমি ওকে সব জানালাম। ও বলল মোস্তফার বাড়ি কাছে আছে। সেমা ওকে ফোন দিয়ে ডাকলো আর সে আমায় পৌঁছে দিল। পরে গাড়িটাও সার্ভিসে পাঠানো হলো। ব্যাস, এটুকুই ঘটেছিল।
আয়শা ঠিক বলছে সেমা। শুনছেন, এভাবে আড়ি পাতাটা আপনার শোভা পায় না। এটা খুবই লজ্জার, খারাপ কাজ। ক্ষতি কি? এটা তো পারিবারিক বিষয়ই, আমি জানলে কি হবে? মনে হয় সিরিয়াল একটু বেশিই দেখছেন, তাই না? সরে যাও, সরো বলছি। আয়শা যা বললেন ঠিক তাই হয়েছে। মুস্তফাকে আমিই ফোন করেছি। সেমা, তার মানে তুমি ওইসবের সাথে জড়িত? বোকার মতো কথা বলবেন না। আমি আয়শাকে ফোন করেছিলাম, ওনার হেল্প দরকার ছিল। মুস্তফা কাছেই থাকে, তাই ওকে ফোন করে যেতে বলেছিলাম। তোমরা এই ব্যাপারটা গোপন করেছো কেন? কারণ আমি জানাতে চাইনি। আমি তোমার বা তোমার সাথে থাকা অন্য কারো সাহায্য নিতে চাইনি। তুমি তোমার বাবার বা তার লোকদের সাহায্য নিলে কি ক্ষতি হতো? আমি তো নিতে চাই না। কেন নেব বলো? কারণ নিলে তো আমার নিজের ভেতরেই অপমান কাজ করে। ওই রাতে কোনো উপায় ছিল না বলে বাধ্য হয়েছি। তুমি সেমাকে সাক্ষী দেওয়ার কথাও লুকাতে বলেছো? সেমা তো জানে না যে আমি সাক্ষী দিয়েছি। সেমা, আমি জানতাম না বাবা। আমি খুনের ব্যাপারটা টিভিতে দেখে পুলিশ স্টেশনে যাই। মুস্তফার এত বড় বিপদ দেখে আমি সাক্ষী দিয়েছি। তুমি তো ঠিক মতো মিথ্যাও বলতে পারো না। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তুমি তো মিথ্যা কথা বলাতে ওস্তাদ। আর তাছাড়া আমি কোনো মিথ্যা বলছি না। মুস্তফা শোনো, এখন আমার চোখের দিকে তাকিয়ে তুমি সত্যি কথাটা বলো। আয়শা যা বলল তা কি ঠিক? উফ বাবা, ফোনটা ধরো না কেন? কি হলো সিনান, তুমি কার সাথে কথা বলছো? আমি বাবাকে ফোন দিচ্ছি কিন্তু বাবা ফোন ধরছে না। মনে হচ্ছে আজ খারাপ কিছু একটা হবে। কি হবে? আমার আয়েশা আন্টি আছে না? না কিছু না। সিনান, সিনান, কি হয়েছে তোমার? আমাকে বলো না, কি নিয়ে চিন্তা করছো? কিছু হয়নি, আমি কোনো চিন্তা করছি না নানু। আসলেই ওই তোমার আয়শা আন্টি আছে না, মনে হয় তোমার বাবাকে ভালোবাসে। আমার মনে হয় ও খুব ভালো মেয়ে। বাবাকে ভালোবাসে কিন্তু কোনো লাভ নেই। কেন, ছাড়াছাড়ি হয়ে গেছে? না, তাদের ছাড়াছাড়ি হয়নি, তাও কঠিন। কেন, বাহারি তোমার বাবাকে পছন্দ করে না? বাহারি নানু তো তাদের কথা কিছুই জানে না। ও, আয়শা আন্টি মিস্টার পাহাড়ির মেয়ে। এতক্ষণে আমি বুঝতে পারলাম। পাহাড়ির মেয়ের সাথে প্রেম। এরপর আমি মিস আয়শাকে তার বাড়িতে রাখতে গেলাম। সেখানে তিনি টিভিতে দেখলেন এই খুন আর আমাকে নিয়ে খবরটা। তাকে ধন্যবাদ যে তিনি আমাকে নির্দোষ প্রমাণের জন্য সাক্ষ্য দিতে চাইলেন, কিন্তু সে চাইনি আমি আপনাকে কিছু জানাই। আমিও বুঝিনি, তাই আপনাকে কিছু জানাইনি। হ্যাঁ, আমি মানা করেছিলাম। এই পুরো ব্যাপারে যদি কাউকে দোষ দিতেই চাও তাহলে আমাকে দাও। স্যার, আমি সত্যি বলছি, আমি খুব দুঃখিত যে ভুল করে ফেলেছি। আর সেই ভুলের কারণে কিছু না বুঝেই আপনার এবং আপনার মেয়ের মাঝে একটা ভুল বোঝাবুঝির কারণ হয়ে গেছে। আমি অনুমান করেছিলাম যে তোমাদের কাছে নিশ্চয়ই কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে।
তবুও তোমার এই সব কিছু আমার কাছে গোপন করা কোনোভাবেই উচিত হয়নি। ও ঠিক আছে, তোমার প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেলে আমি এখন যেতে চাই। ওকে, ঠিক আছে তাহলে। আমি তোমাদের দুজনকেই বিশ্বাস করছি। আয়শা চলুন আপনাকে বাইরে এগিয়ে দিই। মুস্তফা, বাবাকে সহজেই বোকা বানাতে পারছো, আমাকে পারবে না। আমি ভালো করেই জানি তুমি কি খেলা খেলছো। অপ্রয়োজনীয় কথা শেষ হলে আমি একটু ফোনটা ধরতে চাই। সিনান, হ্যাঁ, কি হয়েছে? বারবার কেন ফোন দিচ্ছ? কি হয়েছে এটা তো তুমি বলবে। আমার তখন থেকে তোমার জন্য চিন্তা হচ্ছে। না বাবা, একদম চিন্তা করো না। সত্যি তোমার কোনো ঝামেলা হবে না তো? না না, ঝামেলার কিছু নেই তো। এখন আমি ফোনটা রেখে দিচ্ছি, পরে তোমাকে কাজ শেষ করে আবার ফোন করব, কেমন? ওকে বাবা। আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন, সে আগুনে আমাকেও পড়তে হচ্ছে। প্রবলেম নেই, আমরা এটা নিয়ে কথা বলে রেখেছি। আপনার বাবাকে আপনি চেনেন না, ভেবেছেন, বিশ্বাস করেছেন? প্লিজ আশা, কয়েকটা দিন আপনারা আলাদা দেখা করবেন না। আমাকে ট্রাস্ট করছেন না, তাই না? দেখুন, মুস্তফা হয়তো এই সিচুয়েশনটা বোঝার মতো অবস্থায় নেই। আপনাদের রিলেশনটা কোনো না কোনো দিন সবাই জানবেই, আর সেদিন আপনি মুস্তফাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। তোমার কি মনে হয় এটা আমার মাথায় নেই? আমরা জানি না আমরা কতটা বিপদের মধ্যে আছি। কি করব বলো? তুমি কখনো প্রেমে পড়োনি সেমা? আমাকে নিয়ে একটা প্রশ্নেই আটকে থাকবেন? প্রেমে পড়িনি। যদি প্রেমে পড়তাম তার লাইফ রিস্কে ফেলতাম না। আপনারা সত্যিই পাগল। তা ঠিক। দেখুন আয়শা, আমি বাবাকে এই ব্যাপারে মিথ্যা বলার কারণে নিজেকে কখনো মাফ করতে পারবো না। তাই এই ব্যাপারে আপনাকে আর আমি পরে হেল্প করতে পারবো না। এটা বলে কি বোঝাতে চাইছো? এটাই আমার আপনাকে করা শেষ হেল্প ছিল। আমি আর এর মধ্যে থাকতে পারবো না। মাইন্ডেড। ঠিক আছে সেমা, সামনে যা আসবে আমরা নিজেরাই সেটা সামলে নেব। ভেবো না সবকিছু ঠিক হয়ে গেছে। দেখেছো, আর একটু হলেই তো দুই ভাই মিলে মারামারি করে একেবারে শহীদ হয়ে যেতাম। ভাই বন্ধুদের মধ্যে মাঝে মাঝে ঝামেলা হওয়া ভালো। তুমি জানো আমাদের গোকাল্প আছে না, ও আবার মিলিটারিতে যাচ্ছে। ও যাবার আগে তাই আমরা পার্টি করে একটু মজা করতে চেয়েছিলাম। আবার কবে দেখা হয় কি হয় না। তুমি আসতে চাও? আসবো না মানে? অবশ্যই। ঠিক আছে, আমি তাহলে গ্রিল রেস্টুরেন্টে বুকিং দিয়ে ফেলি। কথায় কথায় গ্রিল, নতুন কিছু তাহলে কবে খাবে? চলো এবার আমরা একটা ইটালিয়ান রেস্টুরেন্টে যাই, ওখানে আমি তোমাদের জন্য ফেটুচিনি পাস্তা অর্ডার করবো। হ্যাঁ, চিন্তা করো না, বিষয়টা আমি দেখবো। চলো চলো তাহলে। এই ফেটুচিনিটা কি? আয়শাকে নিয়ে ভাবছেন না? ছোটবেলায় আয়েশা ঠিক এমনই ছিল।
কিছু নিয়ে মিথ্যে বলতে হলে সবসময় অন্যদিকে তাকিয়ে কথা বলতো। কিছু করব? তোমার কিছু করতে হবে না, আমি করব। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে, তার মানে এই কেসের শুনানির আদেশ আমাদের পক্ষেই গেছে। হ্যাঁ, এখন কি অবস্থা, কি বলে? সে খুনের দায় নিয়েছে? কে এটা দেখেছে? ঠিক আছে, প্রয়োজন হলে আমি দেখা করব। আচ্ছা, আমাকে এখন ফোনটা রাখতে হবে। কি কিছু আগালো নাকি? না, আমি তো তার সাথে এখনো কথা বলতে পারিনি। একটা দারুণ খবর জেনেছি। ওই মুস্তফার সাথে যে মেয়েটা ঘুরঘুর করে না, মিস আয়েশা? হ্যাঁ, ও হলো বাহরির মেয়ে। ওহ, আমি এটা আগে থেকেই জানি। এটা খুঁজে পেতে বেশি সময় লাগেনি। এই ছেলে যে এত সাহস কোথায় পায় কে জানে। কি মনে হয়, বাহরি কি ওদের ব্যাপারটা জানার কথা? সেটা আমি কিভাবে জানবো বলুন, তাই না? আমার মনে হয় বাহরি জানে না, কিন্তু যদি কোনোভাবে জেনে যায় তাহলে? হ্যাঁ, আমাকে বলেন তো আপনি কি ভাবছেন? ওয়েলকাম স্যার, আপনারা কি কোনো টেবিল বুকিং করেছেন? এই টেবিলই হবে, চলে এসো। ভালো আছেন? এগুলো কেমন খোপ খোপ জায়গা, এখানে তো হাত পা ছড়িয়ে বসাও যায় না। কোথায় আমরা আমাদের প্রিয় গ্রিল রেস্টুরেন্টে যাব, পেট ভরে মাংস, কাবাব আর নান রুটি খাবো? এবার তোমার মুখটা একটু বন্ধ করো। জায়গাটা কেমন অভিজাত আর সাজানো গোছানো সেটা দেখো। ওয়েলকাম স্যার। টেবিলটা খাবারে ভরে ফেলো। বুঝিনি স্যার। উনি আপনাদের মেনুটা চেয়েছে, একটু নিয়ে আসবেন, আমরা খাবার অর্ডার করব। ঠিক আছে। মনে হচ্ছে রেস্টুরেন্টটা অনেক দামি। হ্যাঁ, আসলে শাবাশ। আমার এখানে একটা ভালো স্মৃতি আছে। আচ্ছা মুস্তফা, তোমার প্রেম কেমন চলছে শুনি? মিস আয়েশার সাথে লাইন মারছো? কি ধরনের ফালতু কথা? লাইন মারা আবার কি? দেখো, আমরা সিক্রেট রাখতে জানি। যদি তোমার মনে কোনো আশা থাকে নিশ্চিন্তে বলে ফেলো। যদি বিষয়টা সেমাকে বলি, ও বাবাকে বুঝিয়ে বলতে পারবে। আমরা হলাম সেই লোক যারা প্রেমের মর্ম খুব ভালো করেই বুঝি। আর বাহারি বাবাকে বাইরে থেকে যত কঠিনই দেখাক না কেন, তার মন কিন্তু ভেতরে ভেতরে খুবই নরম। তাছাড়া বাবা মিস আয়েশার ব্যাপার খুব ভালোভাবেই সামলায়। তুমি নিজেও বাবা, তাই এটা বোঝার কথা। হ্যাঁ, আমি সেটা তাহলে আমরা তোমাকে নিয়ে যা ভাবছি সেটা সত্যি হলে আমরা সবাই মিলে আলোচনা করে নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় ঠিকই বের করব, বাবাকে রাজি করাতে পারবো। দেখো সবাই শোনো, আমার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার ছেলে। তোমরা সবাই জানো আমি এখন ওকে ছাড়া আর কোনো বিষয় নিয়ে একদম ভাবি না। আর মিস আয়েশার প্রেমিকের ব্যাপার, সেটা আল্লাহ যার ভাগ্যে রেখেছে সেই হবে। পাশ কাটাচ্ছ? এত কিছু শুনেও তুমি ভাবছো পাশ কাটাচ্ছি? যাই হোক, সে একটা ইঁদুরের মতো ফাঁদে পড়েছে, এবারও ঠিক শেষ হয়ে যাবে। শুনুন,
বাহারিকে ঘাঁটাবেন না, সে বাজবিচার না করে সবাইকে শেষ করে ফেলবে। আমাদের কিছুই হবে না, তবে মোস্তফার যে 12টা বাজবে তা নিশ্চিত। ব্যবসা আর পরিবারের সেন্টিমেন্ট আলাদা। আমরা বাহারির মেয়ের ব্যাপারে কথা বলছি। এই ব্যাপারে বাহারি 12টা বাজাবে না, পুরো জানে মেরে ফেলবে। ওর লাশও কেউ খুঁজে পাবে না। না না, এতটা নিশ্চয়ই বাহারি করবে না। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? আমি তো আপনাকে বলেছি মুস্তফার ব্যাপারটা আমি অন্যভাবে প্ল্যান করছি। এই, তুমি বারবার কি দেখছো? ওখানে একজন লোক আছে, সে তখন থেকে ছবি তুলছে। আমার সন্দেহ হচ্ছে মুস্তফা হয়তো তাকে আমাদের ফলো করে ছবি তুলতে পাঠিয়েছে। এনজয় স্যার। এর কোনোটাতে শুকরের মাংস নেই তো? না স্যার। যাক, যাও এবার তোমাদের লাঠিটা দৌড়ে নিয়ে এসো। আমাদের লাঠি? কেন, তোমাদের এখানে একটা আজব লাঠি আছে না, যেটার ভেতরে মরিচ আর মশলা গুঁড়া করা আছে? ওটা নিয়ে এসো। ওকে স্যার। তো ভাই, সেমার সাথে তোমার কত দূর হয়ে গেল বলো? তুমি ওকে বলেছো না? আমার কিছু বলতে হবে কেন? ও নিজেই বুঝেছে। হ্যাঁ, এটা নিয়ে আলাদা করে কাউকে কিছু বলতে হবে না, শুরু থেকেই বোঝা যেত। আসলেই বোঝা যেত? ভালোই বোঝা যেত। এটা নিয়ে আর কিছু বলতে বলো না। যতদিন যাচ্ছে মনে হচ্ছে এটা অসম্ভব। অসম্ভব বলতে কি বোঝাচ্ছ? মানে কত পার্সেন্ট অসম্ভব? তুমি আমাকে 1 থেকে 100%-এর মধ্যে একটা সংখ্যা বলো দেখি, তাহলে বুঝতে পারি কিনা। 1 থেকে 100 এর মধ্যে? হ্যাঁ। 1000%। ছি, তোমরা আমাকে ভাই বলো, আবার আমার সমস্যা শুনে হাসছো না। আচ্ছা, এবার তুমি আমার কথা শোনো। হাই স্কুলে থাকার সময় আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। ওর সাথে আমার চান্স আছে কিনা সেটা জানতে সূত্রে সাহায্য নিয়েছিলাম। কি সূত্র? ওই আর কি, অসম্ভব প্রেমের সূত্র। এই সূত্রের বেলায় আমরা কি করে জানো তো? দুজনেরই কিছু সাধারণ পছন্দ অপছন্দের তথ্য তুলনা করি। এইভাবে প্রেমটা সম্ভব না অসম্ভব অনুমান করা যায়। ভালো। এক্সকিউজ মি, আমাকে একটা কাগজ আর একটা কলম দেবেন। এই ছেলে, তোমার ক্যামেরাটা আমাকে দেখাও তো। আমার ক্যামেরা দেবো মানে? আমি বলেছি তোমার ক্যামেরাটা আমাকে দাও, এক্ষুনি দাও বলছি। আরে কি সব পাগলামি করছেন আপনি? এই, কি হলো তোমার? পুলিশ! কেউ পুলিশকে ডাকুন প্লিজ। কি হলো? তাদের সাথে এমন করতে পারো না। এবার তোমার ক্যামেরা নাও। আমি আপনার নামে থানায় কেস করব। যার কাছে খুশি গিয়ে অভিযোগ করো। বললাম ক্যামেরাটা দাও, কিন্তু ও কানেই নেয়নি। আচ্ছা শোনো, ক্যামেরার কোনো ক্ষতি হয়ে থাকলে আমি সেটা পুষিয়ে দিতে পারি। ঠিক আছে তুমি? ঠিক আছে, চলো যাই। সেমার সম্পর্কে আমাকে বলো। সেমাকে নিয়ে আমি কি বলবো? ও একটা অদ্ভুত মেয়ে। মাশাল্লাহ ভাই, তুমি কিন্তু ওকে নিয়ে দারুণভাবে বর্ণনা দিচ্ছ। মুস্তফা, তুমি আসলে কি জানতে চাও? প্রথমে আমরা পরিবার দিয়ে শুরু করি। এই ব্যাপারটা এখনো একটু ঘোলাটে। ওর বাবা একজন আইনজীবী ছিল যাকে খুন করা হয়। সেমার বয়স তখন মাত্র 6 বছর। এই স্মৃতি সে এখনো ভুলতে পারেনি। আর সেই জঘন্য লোকেরা বাচ্চার সামনেই তাদের বাবাকে খুন করেছিল, গুলিতে তাকে ঝাঁঝরা করে ফেলেছিল। কি বলছো? সত্যি বলছি। তারা কি সেই লোকদেরকে খুঁজে পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। খুনি এখনো জেলে আছে। অবশ্য সেমার বাবা আর বাহারি বাবা অনেক আগে থেকেই বেশ ভালো বন্ধু ছিল। জানোই তো, বাবা বেশ নরম মনের। তখন বাবা সেমার দায়িত্ব নেন, তাকে লেখাপড়া শিখিয়ে বড় করেন। সেমার সবকিছুরই খেয়াল রেখেছেন। মিথ্যা বলবো না, বাবা ওকে সবসময় আয়েশা সদরুদ্দিনের মতো একই নজরে রেখেছেন। কিন্তু এত কিছুর পরেও সেমার মনের অশান্তি দূর হয়নি। সে সবসময় কিছু না কিছু নিয়ে দ্বিধার মধ্যে থাকে। অনেকগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো সে অনেক রাত পর্যন্ত পুরনো খবরের কাগজ আর বিভিন্ন তথ্য নিয়ে ঘাঁটতে থাকে। এজন্য আমাদের সবার কাছে ওর ব্যাপারটা ঘোলাটে মনে হয়। ঠিক আছে, বুঝতে পারলাম। অর্থনৈতিক অবস্থা?
অর্থনৈতিক অবস্থা নিয়ে ওর কোনো সমস্যা নেই। খুব ভালো, এটা ঠিক আছে। এবার আমরা শিক্ষার ব্যাপারে তুলনা করব। গালাতাসারাই হাই স্কুলে ছিল, ওখানে ফার্স্ট ক্লাস ছিল। পরে সে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে, সেটাও ফার্স্ট ক্লাস। ফ্রান্সের সোরবনে মাস্টারেও ও কোনো একটা ডিগ্রি শেষ করেছে, সেটাতে ফার্স্ট ক্লাস পাবার পরে ওর ছবিও পেপারে এসেছিল। মনে আছে। ঠিক আছে, আর তুমি? আমি কারিগরি স্কুলে ছিলাম, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতাম। তাহলে আমরাও কি ইঞ্জিনিয়ার বলতে পারি না? আহা, শুধু ডিগ্রি দিয়েই তো হয় না, আসল ব্যাপার হলো মানবতা। ঠিক। বিদেশি ভাষা? সেমা বাংলা, ইংরেজি, ফরাসি ঝরঝর করে বলতে পারে। এছাড়া ইতালিয়ান ভাষাও জানে, জার্মানও জানে। এতগুলো? তুমি কি কি জানো? লিখে ফেলো, আমি ইংরেজিটা জানি। কি ইংরেজি? কোন ইংরেজি ভাষায় কথা বলছো? কোন ইংরেজি জানো তুমি? আমাদের একটু বলো শুনি। বিদেশি স্টোরে আমার 6 মাসের কাজের অভিজ্ঞতা আছে। এছাড়াও ইংরেজি বলাটা খুবই সহজ। দিস ইজ এ পেন্সিল, ইট ইজ এ উইন্ডো, এটুকু শিখলেই হয়। হ্যাঁ, লিখো, আমি দারুণ ইংরেজি পারি। ভাই, আমি কি এই তথ্যগুলো আমার কাছে রাখতে পারি? অবশ্যই অবশ্যই, কেন পারবে না? ঠিক আছে, আমার শেষ হলে আমি তোমাকে লিখে আমি দেবো। নিজে লিখে নেব। হ্যাঁ মিস্টার জাফর। মিস আয়েশা, কি খবর? হ্যাঁ খবর ভালো, আপনার কি অবস্থা? অনেকদিন ধরে আমাদের কেন দেখা সাক্ষাৎ হচ্ছে না বলুন তো? হ্যাঁ আপনি ঠিক বলেছেন। সুরা কোথায়? ও আপনাকে কাল দেখতে চাচ্ছে। কাল হঠাৎ দেখতে চাচ্ছে কেন? তার মানে ভুলে গেছেন, আমাদের চ্যারিটি ডে কাল। আমি তো আপনাকে আগেই দাওয়াত করেছিলাম। আসলে ভুলেই গিয়েছিলাম, তাছাড়া আমার নিজেরও কাল কাজ আছে। মানে আপনি আসতে চাইছেন না? আপনি না আসলে আমরা খুবই কষ্ট পাবো। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তাহলে। গুড নাইট। গুড নাইট। ওকে, ঠিক আছে, অনেক কিছুই তুলনা করা শেষ। এবার শখ। বই পড়া লিখো। কি বললে? এভাবে হেসে অপমান করার চেয়ে মেরেই ফেলো না আমাকে। কেন, আমি তোমার দেয়া ওই বইটা পড়িনি? কোন বইটার কথা? ওই যে বিপ্লবীর মতো বইটা, ছবিটা দেখতে একটু বিজ্ঞানীর মতো। কার্ল মার্কস। আরে না না, ঘন দাঁড়িয়ে আছে। অ্যাঞ্জেলস। হ্যাঁ, আমি ওই বইটা পড়েছি, তুমি তো দিয়েছিলে। যদিও আমি কিছুই বুঝিনি, শুধু শুধু সময় নষ্ট। ঠিক আছে ভাই, অসম্ভব প্রেমের সূত্র অনুযায়ী তোমার সাফল্যের সুযোগ জানতে চাও? কত পার্সেন্ট এসেছে ভাই? 25%। তোমরা আমাকে নিয়ে ফাজলামি করছিলে, এখন দেখো আমার তো 100-র মধ্যে 25% সুযোগ আছে। সরি ভাই। ধরো, এক লোক গেল পাহাড়ে আত্মহত্যা করতে। কি সুন্দর! এই পাহাড়ে মৃত্যুই ভালো। আমার তো মনে হয় তোমার অবস্থা তেমনই। ভাই, তুমি কারো কথায় কান দিও না তো। আমার এই প্রেমের সূত্র জীবনে কখনো ভুল হয়নি। আশা ধরে রাখো, এটা অসম্ভব না। হ্যাঁ, কঠিন, আর আমরা সবাই মিলে এর সমাধান করবই। আমার উপর ভরসা রাখো। তুমি আমার ভাই, আমার আসল ভাই, সাহসী বন্ধু। শেখো। হ্যাঁ, পুরনো ব্যাপার নিয়ে পড়ে আছো? এই সব কিছু আসলে আমার জন্য হয়েছে।
বাবার খুনি শীঘ্রই জেল থেকে বের হয়ে যাবে। তুমি কি চাও? প্রতিশোধ? ও জেল থেকে বের হলে যা করার আমরা করব। আমি শুধু প্রতিশোধ নিতে চাই না বাবা, আমি সত্যটা জানতে চাই। সে অন্য কারোর জন্য কাজ করছে, আমি সেটা জানি বাবা। বাবার খুনিকে খুঁজে পেলে কি করবে তুমি? অনেক বছর পেরিয়ে গেছে, বাবা কি আর ফিরে আসবে? আপনি তো শিখিয়েছিলেন প্রত্যেক অপরাধেরই শাস্তি আছে বাবা। সেফের, বাবা, আমার মনে হয় মোস্তফা সত্যি কথা বলছে। আমি যতটুকু জানি ও এতটা অসৎ নয়, আমি ওকে বিশ্বাস করি। তুমি শিওর? হ্যাঁ, আমি শিওর বাবা। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমরা ওকে আরো জেরা করতে পারি। না না, তার দরকার নেই। যা দরকার ছিল করেছি। দেখো কে এসেছে। আপনার মেয়ের জন্য উপযুক্ত হার্ট খুঁজে পাওয়া কঠিন। আমরা মূলত সিরিয়া, ইরাক, আফগানিস্তান এসব জায়গায় কাজ করি। আপনি আমাকে রিপোর্টগুলো দিন, আমি আরো খোঁজ খবর নিয়ে দেখি। আমাদের আরো ডক্টর আছে, ওনাদের সাথেও কথা বলে দেখি। আপনারা কাদের সাথে কাজ করছেন? আমরা মূলত ইউরোপে সাপ্লাই দিই। স্প্লেন, কিডনি, ম্যারো, যা দরকার হয় আর কি। এমনও অনেকে আছেন যারা কোটি কোটি টাকা ব্যয় করতে চায়। বোঝেনি তো জীবনের মূল্য। যত টাকা লাগে। শুভ সন্ধ্যা জাফর বেগ। গুড ইভিনিং। আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছি। আমাদের জন্য আপনাদের কিছু ক্ষতি হয়েছে, আপনি চাইলে আমরা ক্ষতিপূরণ দিতে পারি। ক্ষতির কথা চিন্তা করবেন না, এতটুকু ক্ষতিতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি বরং বাসায় যান, বাসায় গিয়ে আপনার নরম বিছানে একটু ঘুম দিন। ওষুধ ছাড়া আমার আবার ঠিকঠাক ঘুম আসে না। আপনার কাছে নিশ্চয়ই ঘুমের ওষুধ আছে, নাকি শেষ হয়ে গেছে? আপনি দেখি আপনার এই বন্ধুটাকে কোনো ম্যানারই শেখাতে পারেননি, যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আসলে আপনার মতো একজন শিক্ষক থাকলে ভালো হতো। আরো কত কিছু যে শিখতে হবে আমার। বাসায় গিয়ে ঘুমাও, নাহলে কিন্তু মর্গে গিয়ে ঘুমাতে হবে, আর ওখানে কিন্তু ঠান্ডাটা একটু বেশি। মর্গে? পৃথিবীটাই আমাদের কাছে মর্গ। চিৎকার করবেন না, ওনাদের সমস্যা হচ্ছে। এখন কি তোমার টাকাও শেষ হয়ে গেছে নাকি? আমি দিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা জাফর বেগ। দেখুন, আমি সত্যি সত্যি সরি।
বিলটা এখনই করে দিন। ভাই রাত তো এখনো বাকি। তুমি এখন বাসায় যাও, তোমার মিলিটারি মিশন রিস্কে ফেলো না, আমরা দেখছি। এসো এসো এসো। যাও যাও, এখনই চলে যাও, তাড়াতাড়ি, এখনই পুলিশ চলে আসবে। শুভ সন্ধ্যা। এসো তাড়াতাড়ি গাড়িতে উঠো। তাড়াতাড়ি, শুভ সন্ধ্যা। ভাই তুমি কি আমাকে বাস স্টেশনে নামিয়ে দেবে? হাঁটো। জ্যাকেটটা দাও। এই নাও। ও সঙ্গুল, এগুলো দেখে তো খিদেটা বেড়ে গেল। ইস, হাত দিও না। এগুলো কেন করছো সদরুদ্দিন? আমি এখনই চলে যাচ্ছি। এখনই যেও না সদরুদ্দিন। কেন? বাবা এখন বাসায় একা। এখনই তো সুযোগ বাবার সাথে তোমার কথা বলার। মুস্তফা তো ধরা পড়েছেই। ঠিক বলছো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? একটা বুদ্ধি আছে। আচ্ছা, মুস্তফা কখন ছাড়া পেতে পারে? ঠিক আছে, ও ছাড়া পেলেই আমাকে জানাবে, আর্জেন্ট। বাবা, আপনি ফ্রি আছেন? এসো মা, এসো, বলো কি ব্যাপার। আপনার জন্য চা বানিয়েছিলাম আর রাতের খাবারও করেছি। আর এই যে আপনার ওষুধ। ধন্যবাদ, কিন্তু আমি এখন খাবো না। জানি আপনি ভালো নেই। একদিকে আয়েশা আর আরেকদিকে সদরুদ্দিন। বুঝতে পারছি। এসো এসো, বসো। হ্যালো, কি করছো? এই তো একটু ডিনার রেডি করছিলাম আর কি। বাসায় আছো? আমি তাহলে আসছি। কি? একদমই না। কি বলছো? মোস্তফা, আমার বাবার লোক এখন দরজার পাশে আমার জন্য অপেক্ষা করছে। আমি শপিং এ যাব শুনে এই কাজ করেছে। আমাদের বিশ্বাস করেনি। দাঁড়াও দেখি। ওই যে ওখানে এখনো দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা। আমি শিওর বাবা তোমার পেছনেও লোক লাগিয়ে রেখেছে। হ্যাঁ, অবশ্যই। একজন তো আমার পেছনে আছে। কি আশ্চর্য। সেফের সারা রাত আমার কাছ থেকে কথা আদায়ের চেষ্টা করেছে, পারেনি। সেটা বড় সমস্যা না। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এখন দেখা করব কিভাবে। তুমিই বলো না। আরে কয়েকটা দিনই তো, একটু ওয়েট করো। ওয়েট করব? আর কত বলো তো? তোমাকে না দেখলে তো আমি একদম মরে যাব। আসলে দেখা করলেই তুমি মরবে। তাই যা বলছি তাই করো, ওকে? আসবে না, ঠিক আছে? ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো। গুড নাইট। উফ, আমার ভাগ্যে নেই তোমার সাথে দেখা করা।